আসসালামু আলাইকুম। নোয়াখাইলা এক ছেলে পুলিশের ইন্টারভিউ দিতে গেছে, তো ভিতরে যায় অফিসারের সামনে দাঁড়াইছে। তো অফিসার জিজ্ঞেস করতেছে, ধরো তুমি বাজারে গেলা, ১০০ টাকা কেজি আপেলের দাম, ১০ গ্রাম কিনবা, এই ১০ গ্রামের দাম কত? তো ওই নোয়াখাইলার ছেলে বলতেছে, স্যার, পুলিশের চাকরি করতে আইছি, ১০০ গ্রামের দাম দিতে হয় যদি পুলিশের চাকরি কিল্লাই করুন। বুঝছেন, মানে আমি তো পুলিশের চাকরি করতে আসছি, ১০০ গ্রামের দাম যদি দিতে হয় আর ওইটা যদি জানার দরকার হয়, তাহলে পুলিশের চাকরি কেন করতে আসবো? তো অফিসার তো চিন্তা করতেছে, হ্যাঁ এটা কেমন উত্তর দিল। আচ্ছা, তার কাছে মজা লাগছে ভিতরে ভিতরে। সে এখন জিজ্ঞেস করতেছে, আচ্ছা ধরো তুমি কিনতে গেলে না, তোমার বউ গেল বাজারে, সে যদি ১০ গ্রাম কিনে ১০০ টাকা কেজি, এই ১০ গ্রাম আপেলের দাম কত সেটা বলো। স্যার, আর বউ, যে বউ আল্লাহ দিলে আপনি দেখলে অবাক হয়ে যাইবেন, ইতি কোনোদিনই ১ কেজি কিনতো না, ইতি হইলাই যায় দোকানদারে কইব ১০ গ্রামের দাম কত। তার মানে ১০ গ্রামের দাম কত দোকানদারই তো কই দিব, আর বউ এতটা অঙ্ক জানে। পুলিশ অফিসার অবাক হয়ে গেল যে এই উত্তরটা তো ঠিক মতো দিল না, ছেলেটা তো ভাই একটু বাঁকা টাইপের, অন্য টাইপের ছেলে। এবার ওই অফিসার বলতেছে, আচ্ছা ধরো আমি গেলাম ওই বাজারে ১০ গ্রাম আপেল কিনতে, কত দাম নিবে বলো তো, ১০ গ্রামের দাম কত? স্যার, এটা আপনি কি কইলেন, আপনি ১০ গ্রাম কিনতে যাইবেন বাজারে, আরে আপনি আওয়াজ দিবেন আই পুরা বস্তা উঠাই লই আই। বুঝছেন, ওই পুলিশের অফিসারের তো ভাই মাথা খারাপ হয়ে গেল যে এটা কেমন উত্তর দিল, যে আপনি খালি অর্ডার দিবেন আমি বস্তা শুদ্ধ উঠাই নিয়ে আমু, আপনি কেন বাজারে যাইবেন, আমারে পুলিশের চাকরিটা দেন। এখন ওই পুলিশ অফিসারের কৌতূহলটা আরো বাইরে গেল। এখন সে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ধরো তুমিও গেলা না, তোমার বউ গেল না, আমিও গেলাম না, যদি আম পাবলিক যায় ১০ গ্রাম কিনতে, তাইলে কত দাম নিবে? স্যার, আপনি এটা কিয়া কইলেন, আপনারা এই আম পাবলিকরে এই অবস্থায় রাখছেন নি যে হাতে আপেল কিনি খাইতে হারিব, আরে সাইলে টিয়া জোগাড় করতে করতেই তো হাতের দিন চলি যায়, হাতে আবার আপেল খাইব কেমনে? আপেল খাওয়ার যোগ্যতা আছে নাকি আম পাবলিকের? আম পাবলিক তো দোকানদারি করব, ফল বিক্রি করব, আম পাবলিক ফল খায় না স্যার। উত্তর শুনা কিন্তু অফিসারের ভালো লাগছে, কিন্তু এখন সে দ্বিধায় দ্বন্দ্ব পড়ে গেছে, চাকরিটা দিবে কি দিবে না। ঘটনাটা কিন্তু আসল ঘটনা না, আমি এটা যোগ বললাম। আসলেই কিন্তু আম পাবলিকরে আমরা ওই ফল খাওয়ার অবস্থায় রাখি নাই, আম পাবলিক শুধু ফল বিক্রি করে। আম পাবলিকরে কখন প্রয়োজন হয়, এই রাষ্ট্রের প্রয়োজন হয় কখন, এই দেশের কখন প্রয়োজন হয়, ৫ বছর পর যখন নির্বাচন আসে তখনই প্রয়োজন হয়। হ্যাঁ, তখনই প্রয়োজন হয়। নেতারা কি দেখে জানেন, জনগণের চেহারায়, ধরেন কোন একটা নেতা একজন পাবলিকের দিকে তাকাইলো, সে কি দেখতে পায় জানেন, ওই পাবলিকের মুখের উপরে, ওই আম পাবলিকের চেহারার মধ্যে সে দেখতে পায় তার নিজের প্রতীক। কেউ দেখতে পায় ভাই নৌকা, কেউ দেখতে পায় ধানের শীষ, কেউ দেখতে পায় দাড়িপাল্লা, আবার এই যে নতুন এনসিপি, তারা মানুষের চেহারার উপরে দেখতে পায় শাপলা কলি দেখতে পায়। নেতারা কিন্তু মানুষের চেহারার উপরে তাদের নিজেদের প্রতীক দেখতে পায়। একটা টাইমে যখন আমি সিনেমা বানাইতাম, হলে যাইতাম, নিজের ছবি যখন চলতেছে, ধরেন সিনেপ্লেক্সের মধ্যে তো ভাই ৩টা ৪টা ৫টা হল থাকে, কিন্তু আমি যখন হাঁটাহাঁটি করতাম সবাইকে মনে হইতো যে আমার ছবির দর্শক, আসলে কিন্তু আমার ছবির না, অন্য ছবি হয়তো দেখতে আসছে, কিন্তু আমার মনে হইতো আমার দর্শক। ওই চেহারার উপরে না আমি দর্শক দেখতাম। ঠিক তেমনি নেতারা ভাই তাদের দলীয় প্রতীক দেখতে পায় আম পাবলিকের চেহারার উপর। আম পাবলিকের মূল্যটা ৫ বছর পর পর আসে, কিন্তু আমাদের সংসদ ভবনের ভিতরে একটা নির্বাচন হয়ে গেল, ৩৫ বছর পরে ওনারা ভোট দেবার সুযোগ পাইছে। আমি আপনি কিন্তু ৫ বছর পর পর পাই। আর এই যে সংসদ ভবনে যারা আছে, যাদেরকে আমরা নির্বাচন করে পাঠাইছি, ওনারাই কিন্তু নির্বাচন করে কে রাষ্ট্রপতি হবে। টান টান উত্তেজনার ভিতর দিয়া একটা নির্বাচন হইল, ৩৫ বছর পর ওনারা এই সুযোগ পাইল।
আমাদের মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হয়ে গেছে। সেলুট স্যার আপনাকে। হ্যাঁ, অনেক দিন যাবত এই দলের সাথে জড়িত আছেন এবং এই যে গত 16-17 বছর রাস্তায় ছিল, জেলে ছিল, এই 16-17 বছর আমরা ওনাকে দেখছি ভাই। হ্যাঁ ভাই, রাস্তায় ছিল, জেলে ছিল, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ঠিক জায়গা মতোই দেওয়া হয়েছে ওনাকে। কিন্তু নির্বাচনের কি দরকার ছিল? আপনারা যে নির্বাচনটা করলেন এবং নির্বাচন করে বললেন এই দেশের গণতন্ত্রের মুক্তি হইল, গণতন্ত্র নাকি মুক্ত হইল, এই প্রথম বাংলাদেশে বহুদিন পর 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হইল এবং এটা সরাসরি অনেক মিডিয়াতে দেখাইছে এবং বিটিভিতেও দেখানো হচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে। কারণ বাংলাদেশের গণতন্ত্রের জন্ম হইতাছে 35 বছর পর। যে নির্বাচনে কি হবে না হবে আমরা জানি। ওইটা কেমন নির্বাচন? যে নির্বাচনের খবর আগেই মানুষ জানে, কত ভোটে পাশ করবে সেটাও মানুষ জানতো। 255 ভোটে পাশ করবে যে, এটা কিন্তু সবাই জানতো। এবং 88টা ভোট পাবে আমাদের কর্নেল অলি সাহেব, বীর বিক্রম কর্নেল অলি সাহেব 88টা ভোট পাবে। দুইটা একটা এদিক সেদিক চলে গেছে, কারণ কি জানেন? 6টা ভোট দেয় নাই। এর মধ্যে শোনা যাচ্ছে রুমিন ফারহানাও ভোট দেয় নাই। এই যে 6 জন ভোট দেয় নাই, এর মধ্যে আমাদের আব্বাস সাহেব তো বিদেশে চিকিৎসাধীন আছে, কি অবস্থা আছে জানি না, দোয়া রইল ওনার জন্য। আরো 2-4 জন যারা আছে, কেউ অসুস্থ, কেউ বিদেশে চিকিৎসা নিতেছে, দেশে তো ওনারা চিকিৎসা নেয় না। শোনা যাচ্ছে রুমিন ফারহানাও ভোট দেয় নাই। রুমিন ফারহানা কেন ভোট দেয় নাই নিশ্চয় আমরা বুঝতে পারি, কেন উনি ভোট দিতে যাবে। উনি যদি ভাই জামাত ইসলামের দিকে ভোট যায়, একটা ট্যাগ লেগে যাবে। আবার উনি যদি বিএনপি কে ভোট দিতে যায়, কারণ বিএনপির সাথে তো ওনার সম্পর্ক নাই, বিএনপি তো ওনাকে নমিনেশন দেয় নাই, সম্মানও জানায় নাই, বিএনপি কে কেন ভোট দিবে? কারণ এই ভোটটা তো ওপেন, একেবারে ছেলে খেলার মতো। কে কাকে ভোট দিতেছেন সবই দেখা যাচ্ছে, আয়নার মতো পরিষ্কার। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আপনার যদি ইচ্ছা হয় যে আমি ইনাকে ভোট দিব, মনে করেন এ কে ভোট দিব, দিতে পারবেন না। কারণ আপনাকে বি কে ভোট দিতে হবে, এ কে ভোট দিতে পারবেন না, কারণ আপনি বির সঙ্গেই যাইতে হবে। বি কে ভোট না দিলে আপনার সদস্য পদ থাকবে না। কেমন নির্বাচন? এই নির্বাচনটাই তো করছে শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা এভাবেই তো নির্বাচন করত। এইটাই তো 72-এর সংবিধানে লেখা আছে। এই যে অনেকে বলা বলি করে না, 70-এর অনুচ্ছেদ কেন এখনো বাতিল করা হইল না, কেন এটাকে বহাল রাখা হইল? তার মানে কি বলতে চায় জানেন? শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করত, যেভাবে এই সংসদে নির্বাচন করত, ওই একই কাজ আপনারা করতেছেন। কোন রকম বিন্দু মাত্র সংস্কার হয় নাই। আরে বাদ দেন গণভোট, ওনারা যে 71টা দফা দিছিল, একটা দফা কি ছিল, কি এজেন্ডা ছিল ওনাদের নির্বাচনের? ওইখানেই তো সংস্কারের কথা ছিল, ওইখানেই তো গণতন্ত্রের কথা ছিল। ওইটা যদি মানতে যান, ওই এক দফাটা যদি মানতে চান, আজকে এভাবে নির্বাচন হয় না, এটা হইতেই পারে না। এটা একটা ছেলে খেলা হয়ে গেছে। যে নির্বাচনের ফলাফল আমরা আগে থেকে জানি, সেটা কেমন নির্বাচন, সেখানে কিসের গণতন্ত্র? দেখেন ভাই ব্রাদার, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, জামাতে ইসলাম বা 11 দল কেন ভোটটা দিল, কেন ওনারা নির্বাচন করতে গেল? দেখেন, ওনারা যদি নির্বাচন না করতো, আজকে কি করতে হইতো? ওনাদেরকে এই নির্বাচন থেকে দূরে থাকতে হইতো। সেটা কি দেখতে ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। জনগণ কি বলতো? যে ভাই আপনারা নিজেরাও দিলেন না কোনো প্রতিদ্বন্দ্বী, আবার ভোটটাও দিলেন না। এইটাই কি আপনারা চান? দেশের মধ্যে আপনারা একটা ভেজাল করতে চাচ্ছেন, নিজেরাও কোনো প্রতিদ্বন্দ্বী দেন নাই, ওনাদেরকেও ভোট দেন নাই। তার মানে হইল না। যার জন্য বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে দিছে। কার সঙ্গে দিছে? মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দিছে। আর মির্জা ফখরুল সাহেবের বাবার পরিচয়টা যখন আসে, তখন বিরাট বড় একটা প্রশ্ন আসে না? ও তাহলে কেন আপনারা ওইখানে ভোট দিলেন? একজন বীর মুক্তিযোদ্ধাকে কেন ভোট দিলেন না? এই প্রশ্নটা তো আসতেই পারে। যারা স্বাধীনতার বিপক্ষের কথা বলে আর স্বাধীনতার পক্ষের কথা বলে, বীর বিক্রম কর্নেল অলি সাহেব তো পুরাটাই স্বাধীনতার পক্ষের মানুষ। তাহলে স্বাধীনতার পক্ষের মানুষকে কেন ভোটটা দিলেন না? স্বাধীনতার বিপক্ষের মানুষকে কেন ভোটটা দিলেন? এরকম একটা প্রশ্ন কিন্তু রাইখা দিল এই সংসদ ভবনে। এটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো। দেখেন না, ভোট দিয়ে বাইর হয়ে যায় কি বলতেছে নাহিদ ইসলাম, যেটা ফ্যাসিবাদ স্টাইলের নির্বাচন হয়েছে, এই নির্বাচন মাইনা নেওয়া যায় না। শেখ হাসিনা এই একইভাবে নির্বাচন করত, 72-এর সংবিধানই তো এই দেশ চলতেছে, এইসব কথা বলতেছে। এই রাষ্ট্রপতির পদটা কিন্তু ওই আগেরই মতো কিন্তু
কোনো কিছু তেমন করার নাই। কি করার আছে ওইটার ভিতরে ভাই, রাষ্ট্রপতি যেখানে থাকে ওইখানে 3টা মাজার আছে, একটা মসজিদ আছে। এই মাজারগুলা দেখে শুনে রাখা এবং এই মসজিদে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আর অসুস্থ হইলে সঙ্গে সঙ্গে বিদেশ চলে যাওয়া। এই রাষ্ট্রপতির পদে যারাই আসছে তারাই শুধু খালি চিকিৎসা করতে বাইরে যাইতো। এই যে যিনি চলে গেলেন শাহাবুদ্দিন ছুপ্পু সাহেব, উনিও কিন্তু বলছিল আমি অসুস্থ, যার জন্য ইস্তেফা দিচ্ছি। কিন্তু অসুস্থ মানুষটা চিকিৎসা করার জন্য বিদেশ যাওয়ার কথা, যেতে পারছে? যেতে পারে নাই, যেতে হয়তো পারবেও না। কারণ কি জানেন, উনার বিরুদ্ধে উনার সম্পত্তি নিয়ে দুদকে মামলা হয়ে গেছে। উনার অবৈধ যত সম্পত্তি এখন আইনের আওতায় চলে গেছে। উনি এখন আইনের আওতায় আছে, ধরে নেন নজরবন্দি আছে। বিদেশে আর চিকিৎসা করতে যাইতে পারবে না। যদি যায় বুঝে নিবেন চইলা গেল, হ্যাঁ চইলা গেল, আর পাখি আসবে না, এটা বুঝে নিতে হবে। দেখেন আমরা সবাই জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতেই বইতে থাকে। 6 মাস কিন্তু চইলা গেল। এই 6 মাসে ওনাদের কি অর্জন সেটা নিয়ে অনেক টকশো চলতেছে বিভিন্ন চ্যানেলে। ওনাদের এই অর্জন নিয়ে বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম টকশো হইতেছে। টকশোর সাবজেক্ট কি? এক হয় এই দেশে কি কি উন্নতি হইলো, বিএনপি সরকারের কি কি উন্নতি হয়েছে, আর নয়তো ওই শেখ হাসিনা আসবে কি আসবে না, আওয়ামী লীগের কি হবে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে কিনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে পাবো কিনা, এইসব নিয়ে টক শো চলতেছে। কিন্তু টক শোতে কি হবার কথা ছিল, দেখেন বিরাট একটা প্রতিবেদন আমরা দেখতে পাইলাম আমাদের ইলিয়াস হোসেনের উনি বিদেশ থেকে এই প্রতিবেদনটা করছে। এই প্রতিবেদন প্রায় 1 ঘন্টা ছিল। এই প্রতিবেদনের মধ্যে কিন্তু অনেক সাক্ষী প্রমাণ আছে, একজন প্রতিমন্ত্রীকে নিয়ে বহু রকম সাক্ষী প্রমাণ দেওয়া আছে। এখানে এআই কোনো কাজ টাজ নাই। যারা সাক্ষী প্রমাণ দিছে তারা কিন্তু এই প্রতিমন্ত্রী সাহেবেরই দেশের বাড়ির মানুষ, উনারই আশেপাশের মানুষ। এই প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন সবাই এখন বর্তমানে কোটিপতি। যে পাঙ্গাস মাছ বেচতো সে পাঙ্গাসের খামার কইরা ফেলছে, যে চা বানাইতো সে এখন বিরাট বড় বিল্ডিং এর মালিক, কেউ গরিব নাই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যে বিএনপি ওনাকে যে ক্ষমতায় বসাইছে, যে ক্ষমতা দিছে, ওই ক্ষমতা ব্যবহার কইরা ওনার নিজের এলাকায় বিএনপিকে দাবায় রাখছে। ওইখানে কিন্তু ওনার দল এবং এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, মাদক ব্যবসা চলতেছে, বহু রকম ক্রাইমের সাথে জড়ায় গেছে, এই প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই প্রতিবেদন সত্য না মিথ্যা এইটা নিয়ে কিন্তু একটা টক শোতে কোনো আলোচনা হয় নাই। কেউ কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। আলোচনা করতে গেলে তো বিএনপির প্রতিমন্ত্রীকে নিয়ে আলোচনা করতে হয়, উনার সম্বন্ধে তুলে ধরতে হয়। এই সত্যগুলা যদি সামনে আসে তাহলে তো ইজ্জত থাকে না বিএনপির। এই সত্যগুলা নিয়ে যদি আলোচনা হয় তাহলে উনাদের ক্ষতি হয়ে যাবে না, প্রতিমন্ত্রী সাহেবের ক্ষতি হয়ে যাবে না, যার জন্য এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু একবার চিন্তা করেন তো, ইলিয়াস হোসেনের এই 1.5 ঘন্টার প্রতিবেদনটা যদি জামাতের ইসলামের কাউকে নিয়ে হয়তো, কোন একজন এমপিকে নিয়ে হয়তো, তাইলে কি ঘটনা ঘটতো? আজকে এই সোশ্যাল মিডিয়াতে টক শোতে দেখতেন ঝড় বয়ে যেত ভাই, প্রত্যেকটা চ্যানেলে এইটা নিয়েই আলাপ করতো, অন্য কোনো আলোচনা থাকতো না। প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে যেত এই জামাতে ইসলাম। কারণ এই প্রতিবেদনে মুখোশটাই না ছিঁড়ে ফেলছে বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন। ভাই ব্রাদার, সাংবাদিক যে কেউ হইতে পারে ভাই, কোনো ব্যাপার না, কিন্তু একজন ইলিয়াস হোসেন হওয়া কঠিন। বুকে সাহস লাগে, লোভ লালসা সংবরণ করলেই কিন্তু একজন ইলিয়াস হোসেন হইতে পারে। ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন যদি মিথ্যা হয় সেটা মিথ্যা প্রমাণ করেন। যে লোকগুলা ইন্টারভিউ দিছে তারা তো ভাই বাংলাদেশি আছে, বিদেশ চলে যায় নাই, ওনাদের সঙ্গে আলাপ করেন। হ্যাঁ, সাংবাদিক পাঠায় দেন বিভিন্ন চ্যানেল থেকে যে ভাই আমাদের প্রতিমন্ত্রীকে নিয়ে আপনারা এইসব কথা কেন বললেন, যান না। কিন্তু কেউ যাবে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। জামাতের প্রতিমন্ত্রী হইলে ঝাঁপায়া পড়তো, যেভাবে এখন ঝাঁপায়া পড়ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী। উনি প্রবাসী কাজ কাম সব বন্ধ কইরা উনার একটাই কাজ, এখন একটাই কাজ, কিভাবে জামাত ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করা যায়। উনি ওপেন বলতেছে আওয়ামী লীগ তো এদেরকে নিষিদ্ধ কইরা গেছিল, এখন আমরা সবাই এক হইয়া তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শুধু শেখ হাসিনার সাথে একটু সুর মিলায় বললেই হয়তো, সবাইকে জাহাজে ভৈরা পাকিস্তানে পাঠায় দেবো। শেখ হাসিনা বলছে না সবাইকে জাহাজে ভৈরা পাকিস্তান পাঠায় দিবে। মার ওই কথাটা যদি সন্তান বইলা দিত, 16 কলা পূর্ণ হয়ে যেত।
দেখেন আমাদের টাকা পয়সা দিয়েই কিন্তু এই প্রতিমন্ত্রীদের বেতন চলে। ওই যে আরেকজনকে রাখছে রাশেদ খান, তারও কিন্তু বেতন চলে আমাদের টাকা, সরকারি টাকা মানে আমাদের টাকা। কিন্তু আমাদের টাকা বেতন নিয়ে ওনারা কি করতেছে? ওনারা কি দেশের কোনো কাজ করতেছে? আবার দেখেন এই যে চ্যানেলে চ্যানেলে যায় ইন্টারভিউ দেয় না, ওইখান থেকেও খাম পায় ভাই, কনভেন্স পায়, টাকা পায়, ওইখান থেকেও টাকা কামাইতেছে, আমাদের টাকাও নিতেছে। কিন্তু কি কাজ করতেছে? শুধু বিভেদ তৈরি করতেছে। শেখ হাসিনা যে কথাগুলো বলতো ওই একই কথাগুলো তো ভিপি নুর সাহেব আপনি বলতেছেন। জনগণের ভোট নিয়ে কিন্তু ওনারা বিরোধী দল হয়েছে ওই সংসদে। আপনি বলতেছেন এই জামাতকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ওই একই কথা কিন্তু বইলা দিল্লিতে চইলা গেছে, নিষিদ্ধ করার 3 দিন পরই তো চইলা গেছে। ওই একই কথা কিন্তু বইলা এখন দিল্লিতে আছে, নিষিদ্ধ করার 3-4 দিন পরই কিন্তু চইলা যাইতে হয়েছে। ওই কথাগুলো মুখে আইনেন না, খেপায়েন না ভাই। হয়েছে কি জানেন ভাই, ইলিয়াস হোসেন সাহেব যেহেতু কথা বলছে, উনার ধারণা, এই প্রতিমন্ত্রী সাহেবের ধারণা এটা জামাত শিবির করাইছে ইলিয়াস হোসেনকে দিয়া। আর ইলিয়াস হোসেনকে দিয়া কিছু করানো যায়? ওনারে কিনা যায়? নিশ্চয়ই না। এগুলা পাবলিকরে খাওয়াইতে পারবেন না। উনি যেটা ভালো মনে করছে সেটাই করছে। সময় সবকিছু বইলা দিবে, আমরা অপেক্ষায় থাকি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।